গত পরশু সেনাপ্রধানের দেয়া বক্তব্য নিয়ে আলোচনা এখনও চলছে। ইনফ্যাক্ট আমি গতকালও দুটো টিভি টক শোতে গেছি, এর মধ্যে এই আলোচনা এসছে। আমরা অনেকেই পার্সোনালি কথা বলছি, আমাকে পার্সোনালি কেউ কেউ দেখা হওয়ার পর জিজ্ঞেস করেছেন, কখনো কখনো ফোনে কথা হয়েছে। সো আসলে উনি অনেকগুলো ইস্যু তুলেছেন যেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার। এর মধ্যে আমি গতকালই একটা খুব দীর্ঘ ভিডিওতে মোটামুটি তার গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু আরেকটা ব্যাপার আমার মনে হলো একটু ক্ল্যারিফাই করা দরকার। সেটা হচ্ছে বাহিনীগুলো, উনি পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এদের আলাপ এনেছেন এবং এগুলো নিয়ে আসলে কি করা দরকার, এই কথাটা আমার মনে হয় একটু আমাদের মধ্যে হওয়া উচিত। একটু অপ্রীতিকর বিষয়, কিন্তু একটু ঝুঁকিপূর্ণ তো বটেই। তারপরও আমার মনে হয় একটু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই আলাপটা করা দরকার। উনি কি বলেছেন গতকালও পড়েছে, আবারও পড়বো আজকের আলোচনার সূত্রে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি আসলে এমন সব কথা বলেছেন এবং এমনভাবে কথা বলেছেন, তার পেছনে সম্ভবত এটাই কারণ। উনি একটা পর্যায়ে বলছেন, উনি রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তারপর তিনি বলছেন, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য। একটু মন খুলেই কথা বললাম। এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না, প্রকাশ করাও যায় না, আজকে প্রকাশ করে ফেললাম। বোঝা যাচ্ছিল দীর্ঘদিন থেকে তার ভেতরে এই রিলেটেড স্ট্রেস জমা হচ্ছিল। তিনি স্ট্রেসের মধ্যে ছিলেন। উনি ফর দ্য লাস্ট 7 or 8 months আই হ্যাড এনাফ, এরকম একটা কথাও বলেছেন। এবং আমার অভিজ্ঞতা বলে, মানুষ অনেক বেশি যখন মানে স্ট্রেসড থাকে, কখনো কখনো সেটা ইংরেজিতে বলেন, তিনি সেটা বলেছেন। এটা মে বি আর ইন্ডিকেটর। আসলে এটা তো ফ্যাক্ট যে সেনাপ্রধান হিসাবে, একটা প্রফেশনাল সেনাবাহিনীর কমান্ডার হিসাবে যা হওয়া দরকার, যতটুকু চাপ হওয়া দরকার, যা যা থাকা দরকার, তার তুলনায় এখন উনি অনেক বেশি চাপে আছেন। ইন এনি কনসিডারেশন বিরাট একটা চাপের মধ্য দিয়ে গেছেন। এখনও তিনি, যেহেতু আমাদের দেশ স্টেবল হয়নি, দেশ এখনও গণতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছেনি, নানা দিকে নানা চাপের মুখে আছেন। এবং একটা চাপ আমি মনে করি অনিবার্যভাবে তার বাহিনীর ভেতর থেকেও আছে, অন্যান্য বাহিনীগুলো থেকেও আছে। আমি তার ওই বক্তব্যটা পড়ি এবং আমাদের করণীয় নিয়ে একটু আসলে মনে হয় কথা বলা দরকার। তিনি অরাজক, মানে খুব একটা প্রসঙ্গ ধরে উনি আসলে ঢুকে গেছেন ওটায়, এটার একটা সাবহেডিং এরকম, অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। তিনি অনেকগুলো কারণ আছে, তিনি একটা জায়গায় বলছেন দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির মধ্যে ব্যাপার আছে। এর মধ্যে তিনি বলতে গিয়ে প্রথম বললেন যে এটা আমরা নিজেদের মধ্যে যখন হানাহানি করছি তাহলে অন্যরা সুযোগ নেবে, এটা একটা দিক। এরপর উনি আসলে বাহিনীগুলোর কথা আসেন। সেনাপ্রধান বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে, খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের অস্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা গেছে, স্থিতিশীল রাখা গেছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সদস্য, সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, সামরিক অসামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ করে রেখেছে। সেই জন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, নাহলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। তিনি আরও বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা আছে, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। খেয়াল করি, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদির তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। কাজটা এমনভাবে করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোতে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। আবারও বলছি, কেউ যদি শোনেন তাহলে দেখবেন উনি অত্যন্ত টাফ ভাষায়, টাফ অ্যাটিটিউডে, টাফ বডি ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলেছেন। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি যে একটা বক্তৃতার মধ্যে উনি এটা কেন বললেন। ওনার এই যে বক্তব্য আছে সেটা তো উনি সরকারকে জানাতে পারতেন। সরকারের সর্বোচ্চ যিনি মানুষ, আমাদের সরকার প্রধান, তার সাথে যোগাযোগ যে কোনো মুহূর্তে তিনি করতে পারেন, দেখা করতে পারেন। বহুবার তিনি তার সাথে বসেছেন, কথা বলেছেন। এটা তো গিয়ে উনি একেবারে সর্বোচ্চ ব্যক্তির কাছে জানাতেই পারেন। স্বরাষ্ট্র বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন সেসব উপদেষ্টাকেও জানাতে পারেন, কিন্তু উনি পাবলিকলি বলেছেন। তার মানে আমি এটা ধরে নেব যে সরকারকে হয়তো আগেই জানিয়েছেন, কিন্তু উনি চেয়েছেন
জনগণও ব্যাপারটা জানুক, কারণ বিভিন্ন ইস্যুতে জনগণের দিক থেকে নানা রকম চাপ সরকারের উপরে তৈরি হয়। এই চাপটা তিনি কিভাবে দেখছেন তারও একটা রিফ্লেকশন আমরা খেয়াল করেছি। এই সরকার জনগণের চাওয়া বা চাপ গ্রাহ্য করে এবং অনেক সময় অপ্রয়োজনীয় এবং ভুল চাপও গ্রাহ্য করে। সুতরাং এই সরকারের উপরে জনগণের চাপ আছে, সেটা অফলাইন বা অনলাইন যে কোনো ধরনের চাপই হোক না কেন সেটা এফেক্টিভ হয়, সেটাই হয়তো বুঝে তিনি জনগণকেও এই বার্তা দিতে চেয়েছেন। এবার তার জায়গাটায় আসি, এটা আসলে রিয়াল একটা সমস্যা বলে আমি মনে করি। আমরা আসলে এই বাহিনীগুলো, এই গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে কি করব? এরা দীর্ঘদিন শেখ হাসিনার সময়ে ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘনের সাথে, মানবতা বিরোধী অপরাধের সাথেও জড়িত ছিল, কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই, যেটা সেনাপ্রধান তার বক্তব্যেও স্বীকার করেছেন। এটা এর আগে ইনভেস্টিগেটিভ বহু রিপোর্টে, ডয়চে ভেলেতে হয়েছে, আল জাজিরাতে হয়েছে, যেগুলোতে আমরা দেখেছি অর্গানাইজড ক্রাইম, মানে বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছিল। সো এর প্রত্যেকটা অঙ্গ অর্গানাইজড ক্রাইম করার জন্য ব্যবহার করেছে তখনকার ক্ষমতাসীন মাফিয়া যে নেক্সাসটা ছিল। শেখ হাসিনা বা তার দলের কিছু লোক ছিল, ব্যুরোক্রেসি ছিল, সিভিল মিলিটারি দুই পক্ষেরই, ব্যবসায়ীরা ছিল, বিদেশি গোয়েন্দা সংস্থা মিলে এরা এটাকে ব্যবহার করেছে। এখন বিচার নিয়ে আসলে কি করব? মানে উনি পুলিশ সম্পর্কে বলছেন যে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেকের বিচার হচ্ছে, অনেকের মামলা হতে পারে এবং সবাই আতঙ্কিত। এই যে আতঙ্কিত, এই কথাটা হয়তো ভুল না, এবং আমি ধারণা করি তার উপরে এই বাহিনীগুলো থেকে চাপ আছে, বিশেষ করে তার নিজের যে বাহিনী, সেনাবাহিনী বা বিজিবিতেও সেনাবাহিনীর এক ধরনের কমান্ডে চলে। সুতরাং বিজিবি থেকেও চাপ থেকে থাকতে পারে, কারণ শেখ হাসিনা